শোনো শোনো সবে শোনো কৃষ্ণচন্দ্র কথা, বিচারেতে বিক্রমাদিত্য আসেন তিনি যথা। তাঁর সভা যেন ইন্দ্রের সভা, যে না বোঝে তাঁর গুণ সে একটি গবা। হয়েছে হয়েছে, এবার অন্তত সবার কাজটা শুরু হোক। আয় সেনাপতি। সেনাপতি মশাই হাজির। ওহ, হাজির রে বাবু হাজির। আগে একটু হাঁপ ছাড়তে দে। আরে বাবা, অত হাঁপাহাঁপির দরকার কি ছিল? ওসব মুখে বলা সোজা। যা দিনকাল না, চাকরির প্যাঁচ হয়ে যাচ্ছে। কেন সেনাপতি, কিসের প্যাঁচ? শুনলাম নগরে নাকি কার বাড়ির পাঁচিল চাপা পড়েছে একটা চোর। এই দেখো কাণ্ড। এই চাপা পড়ার আর জায়গা পেলি না, এ কার বাড়ির দেওয়াল চাপা পড়লি রে ভাই? কস্য দেয়ালস্য তলায়ং চাপাং। সে কথা এখানে বলা যাবে না, অসুবিধা আছে। কিসের অসুবিধে? মহারাজ চান শুধু সাদা সত্যি কথা, মিথ্যে যেন নাহি থাকে একরত্তি তথা। বললে কিন্তু দোষ বেরোবে। বেরুক দোষ, তাতে কি? বেরুকং দোষ বেরুকং। তাহলে শুনুন রাজকবি, আপনার বাড়ির দেয়ালে চাপা পড়েছে নগরের বিখ্যাত চোর রেদা। কে ঠেলা সামলাবে এবার? রেদা? হ্যাঁ হ্যাঁ, রেদা। মরার আর জায়গা পেল না, শেষে আমার পাঁচিলের তলায়। ওই জন্যই তো চুপ করে বসে আছি ভায়া। অপঘাতে মৃত্যু, পরে 5 মোহর পাঠিয়ে দেব। রেদার মতো এমন একটা মানি চোর। ঠিক আছে ঠিক আছে, তাই করো তাই করো। ও কথা বলবেন না রাজামশাই, আপনার রাজত্বে এরকম হওয়া উচিত। একটা নিরীহ সৎ চোর সৎভাবে বাঁচতে পারবে না, বলুন? তাই তো। হ্যাঁ ঠিক ঠিক, তা তো বটেই, তা তো বটেই। কবি মশাই। মহারাজ মহারাজ, আমি কিচ্ছুটি জানি না। মা সরস্বতীর দিব্যি, কেন যে ওই সৎ চোরটা মানে হলো, আমি তো ঠিক মানে। কত বড় শিল্পী, একবার একটা। থাক থাক, আজ সভা বন্ধ। আমাকে আমাকে বরং একটু ভাবতে দাও। হ্যাঁ, শোন শোন, খুব সাবধানে পাহারা দিবি। চলতে চলতে আবার ঘুমিয়ে পড়িস না যেন। না রে বাবা না। বাবা, রাজামশাই ভাবছেন, ভাবনা ভেঙে গেলেই গেল। কবি মশাইয়ের মুন্ডুটা ঘেঁচ। শুধু শুধু ভাঁড় মশাই এলে ওকে আবার যেন আটকাস না। আরে না রে না, বেশি কথা কোস না তো, ঘুম পেয়ে যাবে। এই মন্ত্রীটা হয়েছে একটা একটা বুদ্ধিও যদি বাতলাতে পারে, মাথা মোটা কোথাকার। পাঁচিলটা গাঁথার সময় যদি না দেখে তাহলে তো বিপদে পড়বেই। একেবারে যথার্থ কথা। তা বলে মন্ত্রী মশাই একটু ভাববে না? কবি মশাই বন্দি, মন্ত্রীর মাথায় নেই ফন্দি। মন্ত্রীর তবে কি দরকার? মন্ত্রী ছাড়াই থাক সরকার। আহা, অত বড় মহাগুণী চোর একবার মন্দিরে পুরুত ঠাকুর পুজো করছিল, তলা থেকে আসনটাই হাত সাফাই করে দিল। তাহলে রানীর সোনা দিয়ে বাঁধানো দাঁতটা হাসতে গিয়ে
হারিয়ে গেল। শেষে জানা গেল ওটা নিয়েছে ওই রেঁদা চোর। একেবারে যেন শিল্পী চোর। হ্যাঁ, একবার আমি মনে মনে পদ্য ভাবছিলাম, সেটাও পট করে বের করে নিয়ে ধাঁ। আর এই শিল্পী চোরকে মেরেছো তুমি? না 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 না, এসব একেবারেই সহ্য করা যাবে না। প্রণাম রাজামশাই। এসে গেছো? হ্যাঁ, তা শুনেছো তো সব ব্যাপারটা? হ্যাঁ, শুনলাম তো রাজামশাই। তবে তাহলে কবি দায়ী তো? সবচেয়ে দায়ী রাজামশাই ওই রাজমিস্ত্রি। এত বিশ্বাস করে কবি তোকে পাঁচিল গাঁথতে দিল, আর তুই ফাঁকি দিলি। কি রে? হ্যাঁ, তাই তো বটে। আমি ঠিক এই রকমই ভাবছিলাম। তুমি ভাববে না ঘেঁচু? আমি আর রাজামশাই ভেবে ভেবে বের করেছি। হ্যাঁ, রেদা পাঁচিলের তলায় চাপা পড়ে চ্যাপ্টা হয়ে গেছে এই তোমার জন্য। হাই রে মা, এ কি কথা কন হুজুর? 500 700 পাঁচিল গাছি কর্তা, একটাও পড়ে নাই। তো পড়েনি তো এটা পড়লো কেন? কবি মশাই নিশ্চয়ই টাকা দিয়েছিল। হ, টাকা দিয়েছিলেন। তাহলে কবির তো কোনো দোষ নেই। হ, কোনো দোষ নাই। তাহলে তাহলে নেড়া চোরকে মেরেছিস তুই? এ কি কথা কন হুজুর? 3 বছর আগে পাঁচিল গাঁথলাম, সরে গিয়া ঠেলা মাইরা সাপা পড়লো, দোষী হইলাম আমি। আরে বাবা, বিচার টিচার হয়ে গেছে বাপু, এ কথা আর নড়চড় হবে না। লড়সর হবেনি মানে? ওই যে লোকটা পাথর দিল, চুরকি দিল, জল দিল, আর তার মাল মশলায় ভেজাল, বুঝলেন? কথাটা ভুল বলেনি। মাল মশলা খারাপ হলে ওই বা কি করবে? আমি বলি কি, বিচার এবার থামান রাজামশাই। এই তুমি থামো দেখিনি। যোগ্য লোকের শাস্তি চাই। অমন একটা সৎ চোর রেদা টকাস করে মরে যাবে। হ্যাঁ, তবু আমি বলি রাজামশাই থামুন আপনি। তাহলে আমার কি দশা হবে ভাড়মশাই? আয় সব শোনো শোনো, এই রাজমিস্ত্রিকে মাল মশলার যোগানদার কে ছিল? কি হে মিস্ত্রি? তারে এখানে কোথা পাবো রাজা মশাই? সে বেটা তো বকর, থাকে অক্কা দ্বীপে, শান্তিপুরের পাশে। ঠিক আছে, ঠিক আছে। সেনাপতি, সেনাপতি, এই যে প্রভু। কাল সকালের মধ্যেই ওই বক্করটাকে তুলে নিয়ে এসো। ওই বেটাই এনাদাকে মেরেছে, হত্যা করেছে। অত বড় সৎ চোরের প্রাণ চলে গেছে? আপনি কিচ্ছু ভাববেন না রাজামশাই, কাল সকালেই ওই বক্করটাকে আমি সভায় বেঁধে আনবো, আনবই আনবো। এই 3 সত্যি করলাম। হ্যাঁ বক্কর, তোমার জন্যই তো রেঁদা। রেঁদা? আগে শোনো না মন দিয়ে। রেঁদাকে আমি চিনি না কর্তা। হ্যাঁ, তুই চিনবি কোত্থেকে? কোত্থেকে চিনবি? কোত্থেকে চিনবি? মহামানব একটা, মেরে ফেলেছিস। আমি মেরে ফেলেছি? হ্যাঁ, হায় 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 হায়, আমি কোনোদিন একটা পিঁপড়ে পর্যন্ত মারিনি। জানেন জানেন, আমি রোজ ষাঁড়কে জিলিপি খাওয়াই। হ্যাঁ, আর বাড়ি তৈরির ভেজাল মাল মশলাও জোগাও তুমি। ওই ভেজাল মাল মশলা দিয়ে রাজমিস্ত্রি পাঁচিল বানিয়েছে, আর নিরীহ একটা চোর ওই পাঁচিলে একটু ধাক্কা দিয়েছে, ব্যাস। ধাক্কা দিয়েছে? ব্যাস, পাঁচিলটা হুড়মুড় করে পড়ে গেল, আর তাতেই চোরটাও চাপা পড়লো। তাহলে তুই দায়ী তো? আমি দায়ী হব কেন হুজুর? তবে কে হবে? বলে ফেল, বলে ফেল। আজ যদি কেউ দায়ী থাকে, চুনে চুন নেই, সুরকিতে সুরকি নেই, পাঁচিল গাঁথলেই হলো না? হ্যাঁ, তাহলে আমি কি করব? তবে কে হবে সে বললে তো চলবে না। বলছিলাম কি রাজামশাই, আমি একবার জিজ্ঞেস করব। তুমি জিজ্ঞেস করলে কিচ্ছু হবে না। না না, করুক না, জিজ্ঞেস করুক। বেশ,
তা হ্যারে বক্কর, এই তো অবস্থা দেশের, আর তো বাড়ির মাল মশলা জোগাতে পারবি না বাবা। কি করব মশাই? ওই তো সেনাপতি মশাই আছেন, ওনাকেই জিজ্ঞেস করুন না। ওনার তামুকের দাম দিয়ে তবেই তো জিনিসপত্র দিতে পারি। হ্যাঁ, না না, আমি ওই তামাক খেয়ে মানে চুপ! না 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 না, চুপ করলে তো চলবে না মন্ত্রী মশাই। চুপ করে মেনে নিতে বলছি তো। সেনাপতিকে এরকম একটু নিতে হয়। হ্যাঁ, তা কত নেয় সেটা তো জানতে হবে। আমি একা একা নিই নাকি? মন্ত্রী মশাইকেও তো দিতে হয়। সে কি মন্ত্রী, তোমার জন্য রেদা চোরটা? মিছে কথা বলছে মহারাজ, মিছে কথা বলছে। ওই 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 সেনাপতিটাই, বুঝলেন কিনা? ওই সেনাপতিটাই। হ্যাঁ, সব বুঝেছি, সব বুঝেছি। কিছুই বোঝেননি? সবাই শুনুন, রাজাকে আবার ভাবতে হবে, একদম কোনো কথা নয়। যান, আপনি আর মন্ত্রী মশাই একটু ভাবুন। গোপাল ঠিকই বলেছে মহারাজ, আর একটু ভাবুন ভাবুন। ওহ, আবার কি ভাববো? আরে বাবা, এ তো সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। সেনাপতির কাছ থেকে তুমি টাকা নিয়েছো, সেনাপতি নিয়েছে মাল মশলাওয়ালার কাছ থেকে, আর সে বেটা ওই খারাপ মাল দিয়েছে মিস্ত্রিকে। ব্যাস, মিস্ত্রি তাতে পাঁচিল গেঁথেছে কবি মশাইয়ের। এই তো সেই পাঁচিলেই চাপা পড়েছে রেদা। তাহলে শাস্তি পাবে কে? তুমি। সবই তো ঠিক, কিন্তু বাবা, এর আবার কিন্তু কি? কিন্তু ওই কিন্তুটা নিয়েই তো বড় প্যাঁচ। পেঁচ মানে? যেটা মন্ত্রী মশাই বলতে পারছেন না। কি মন্ত্রী মশাই? বাঁচাও গোপাল, বাঁচাও, চিরকাল কেনা গোলাম হয়ে থাকবো ভাই। কে বাঁচাবে মন্ত্রী? পাপের ফল তো তোমাকে পেতেই হবে। রেদার জন্য কষ্ট হয় গো, কষ্ট হয়। কিন্তু রাজা মশাই, মন্ত্রী মশাই যে সে টাকা নিয়ে যুদ্ধের সময় আপনাকে দিয়েছেন, তাহলে রেদার জন্য দায়ী কে? কে বলুন? আমায় দিয়েছে? দিয়েছে রাজা মশাই, দিয়েছে। যুদ্ধের সময় মন্ত্রী মশাই টাকা এনে আপনাকে দিয়েছিলেন তো? হ্যাঁ, দিয়েছে। মন্ত্রী পেল মাল মশলাওয়ালার কাছ থেকে ভেজাল মালে পাঁচিল, সেই পাঁচিলে চাপা রেদা। এই দেখো, তাহলে তো আসলে রেদাটা মরেইনি। রেদা আগে মরিনি, মরিনি গো রাজা মশাই। ওই বেটা আমাদের সর্দার জানতো পাঁচিলটা নড়বড়ে, আমাকে আমাকে মারবার জন্য ওটার পাশে পাঠিয়ে দিল পাঁচিলের ধাক্কা। কি বুদ্ধি বলুন, হ্যাঁ, কি বুদ্ধি বলুন। আপনার কিন্তু কোনো দায়ী নেই। কি করে থাকবে? রেদা তো মরেইনি। বাবা, তবু বাবা বড় শিক্ষা হলো গোপাল। মানে আবার তোমার জন্য আমার ওই মান রক্ষে হলো। আর গোপাল ভায়া, বড্ড গর্ব ছিল, আজ ভেঙে দিলে তুমি। সব গোলমালের নাটের গুরু ওই সর্দার। এই সেনাপতি, সেনাপতি! ধন্যবাদ গোপালচন্দ্র, ধন্য তোমার মাথা। তোমার মাথায় বঙ্গবাসী ধরবে সোনার ছাতা। বাংলাদেশে তোমার গল্প পড়বে ছেলে বুড়ো, জানবে সবাই তুমি দেশের বুদ্ধিমানের চূড়ো। গলা পোড়া খাও। কিসের লোকসান সেটাই ধরতে পারলো না। লোকসান নাকি আটকে দেবে।
এই তোমার মাথায় কি আছে, কি আছে? কি ওটা এখনো দেখাই হয়নি, তবে যাই থাকুক আমি বলে দিচ্ছি আমার মাথার মধ্যে যা আছে তা দিয়ে আপনার লোকসান আমি হতেই দেব না। থাক, অনেক হয়েছে, অনেক করেছো তুমি। সত্যি বলছি, মা দশভুজার দিব্যি, সত্যি বলছি। থাক থাক, 3 পো বিচুটি পাতার অম্বল খাওয়াতে হয়। বলি, গোপালকে খবর দিতে বললাম, দেওয়া হয়েছে? উদল মাথা কোথাকার, গুপো। খবর তো পাঠিয়েছি মহারাজ, কিন্তু এসব ব্যাপারে গোপাল মানে ওই ভাঁটটা। প্রাতঃ প্রণাম রাজা মশাই, গোপাল আপনার পৌঁছে গেছে। আহা, কি আনন্দ! আরে তাড়াতাড়ি এদিকে এসো ভাঁড়মশাই, চুপি চুপি বলতে হবে। কি হলো কি? তাড়াতাড়ি এসো দেখি, আমাদের হাতে একদম সময় নেই। মহা সমস্যা, মহা সমস্যা। সমস্যা? কার সমস্যা? লোকসানের সমস্যা, হতেই দেব না লোকসান। আহ, কিচ্ছুটি বোঝে না। লিখপিকা মন্ত্রী এক কামড়ে একটা লঙ্কা পর্যন্ত খেতে পারে না, সে কিনা আবার রাজার সমস্যা বোঝাবে। তাহলে আমি এখন যাব মহারাজ? হ্যাঁ যাও, আর একটু দেরি করলে গোপালকে মন্ত্রী করে তোমাকে ভাঁড় করে দেব। না 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 না, সে কি কথা, সে কি কথা, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। গোপাল, ব্যাপারটা শোনো, মন দিয়ে শোনো, কিন্তু খুব গোপন। আচ্ছা, রানীমার গুরুদেব আজ আসছেন? হ্যাঁ, আসবেন। এই দেখো, বছরে 3 বার করে আসেন, আর 100 করে সোনার মোহর দক্ষিণা নিয়ে ফুরুত। ফুরুত। তাই তো, রানীমার গুরুদেব কিছু বলতেও পারছেন না। মহা লোকসান। মানব না লোকসান। রানীর গুরুকে জব্দ না করলে বনবাসে চলে যাব। আমন দেখি মহারাজ, বনবাসে যাবেন বললেই যেতে দেব? কি রে, গোপাল ভাঁড় তবে ঘাস কাটবে নাকি? মামদোবাজি। মানুষ নয়, মানুষ নয়, মোদের গুরু এই পৃথিবীর মানুষ নয়, গুরু মোদের নারায়ণ। মানুষ নয়, মানুষ নয়, গুরু মোদের নারায়ণ। মানুষ নয়, মানুষ নয়, মোদের গুরু এই পৃথিবীর মানুষ নয়, মানুষ নয়, মোদের গুরু ওই যে এই এসে পৃথিবীর গেছে। মানুষ নয়, মানুষ নয়, তুমি গুরু, বানাবো তোমায় গরু। মানুষ নয়, মানুষ নয়, লেজ উঁচিয়ে পালিয়ে যাবে। মানুষ নয়, মানুষ নয়। পৃথিবীর মানুষ এ নাও মানুষ গজ। নয়, মোদের গুরু কিস্তি। এই পৃথিবীর খেলা মানুষ নয়, সামলাও প্রভু। মোদের নারায়ণ। ও কি, ও আবার কি হচ্ছে? তোমার মন্ত্রী আর সরবে না, পড়ে আছে। ও প্রভু, একবার ভালো করে দেখো। মানুষ নয়। কার সঙ্গে খেলছে রে বেটা? ইয়ে বাপু, কার সঙ্গে খেলা হচ্ছে? আগে আজ খেলছি ভগবানদার সঙ্গে। ওই যে হাসি মুখ, কার সঙ্গে? ওই যে স্বর্গের ভগবানদা। আপনি গুরু মানুষ, তাকিয়ে দেখুন, ও যে দেখতে পাচ্ছেন, ভগবানদা নিজে বসেছেন খেলতে। খেলতে? আর বলবেন না, এতবার হেরে যাচ্ছে তবু ছাড়বে না। বলে, শর্মা তুমি না খেললে আড়ি করে দেব কিন্তু, বুঝুন কাণ্ডটা। ভগবান হারি করে দেবে? এই গুল মারছো? গুল? নারায়ণ নারায়ণ, একা একা তার সঙ্গে খেলছি 36 বছর ধরে। গুল মারবার কি আছে? তা বাবা, কি নাম তোমার? আপনি সাধু মানুষ, তাই নামটা বলছি। শ্রী শ্রী 108 বাবা গোপাল শর্মা। কে জিতছে বাবা? আজ আমি হেরেছি। ভগবান দাদা মনই লাগাচ্ছেন না খেলতে। তা জিতলে ভগবান কি পাবে গো শর্মাদা? সোনার মোহর। মোহর? মোহর কি গো? আরে তার থেকে কম দিলে ভগবান তাকে মানায় নাকি? হ্যাঁ, সত্যিকারের মোহর? এই দেখো, সত্যিকারের নয় কি মিথ্যাকারের নাকি? ভগবানদার সঙ্গে যা হারি যা জিতি সবই ওই সাধু লোকদের অধিকার। মিছে বলে কি লাভ বলুন তো? দিয়ে দাও। হ্যাঁ, এই দিয়ে দাও কি গো? হার জিত সবই সাধুদের অধিকার। হ্যাঁ, সাধুদের সব দিয়ে দাও।
নিয়ে যাব কোথায়? সব লাভ লোকসান ওই সাধু বাবাদেরই পায়। দেবেই যদি, তাহলে আমাকেই দাও না ওগুলো। তা নিন না মশাই, নিন নিন, আমি একটু বাঁচি। ধরেন এই দুটো মোহর। হ্যাঁ, মহা পবিত্র লোকে সোনার মোহর যে ভাই, অনেক দাম, অনেক দাম। ভগবানদার সঙ্গে দাবা, হেরে গেলে সন্ন্যাসীর অধিকার, জিতে গেলে সাধু সন্ন্যাসীর কাছে আবদার। মহা ধার্মিক লোক গো, মহা ধার্মিক লোক। স্বর্গে স্বর্গে ওর জায়গা একেবারে বাঁধা। দুটো মোহরের জায়গায় 100টা মোহর হারলেও আপনাকে দিয়ে দিতাম। বটে বটে বটে, আজ সারাদিন তো আর খেলা যাবে না। খেলা যাবে না বলো, তাই না? কেন খেলবো না? সন্ধে পর্যন্ত খেলবো। আমার তো মনে হয় আজ ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে হারিয়ে অন্তত 100 মোহর তো পাবই। খেলতে তেমন জানে না, বুঝলেন তো? লোকসানটা সামলাতে হবে তো। ঠিক আছে, ঠিক আছে, আসতে হবে। ওই জন্যই তো আশীর্বাদ চাইছি বাবা। জয় হোক, জয় হোক, জয় হোক। আশীর্বাদ করি তোমায়, আমি আশীর্বাদ করি। প্রতি চালে মোহর যেত বাঁচা। আমি আসি, হ্যাঁ, কেমন আসি। ওরে ওরে, চল 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 চল, সব এই গান ধর, গান ধর, সবাই গান ধর। এগুলো এগুলো কোনো কমবেই নয়। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। গোপাল ভাঁড়ের পাল্লাই পড়লে ছ্যাঁকা লেগে যাবে প্রভুদা। হাজির হয়ে গেছেন, তার মানেই তো। তার মানে তোমাকে আর আগ বাড়িয়ে অভ্যর্থনা করতে হবে না বৎস। ভীষণ ভীষণ তাড়া। সে কি, কদিন কৃষ্ণনগরে থাকবেন তো? হ্যাঁ, আজই চলে যেতে হবে। এই আবার আবার আসবো, আবার আসবো বৎস, আবার আসবো। এতবার আসতে যেতে তো আপনি ক্লান্ত হয়ে যাবেন প্রভু। আহা, সেটুকু তো ভোগ করতেই হবে। পবিত্র স্থান, এই রাজ্যের মাঠে বসে লোকে ভগবানের সঙ্গে বাজি রেখে দাবা খেলে। যাকে আমি আসি, হ্যাঁ। মাঠের মধ্যে বসে দাবা, তা আবার ভগবানের সঙ্গে? হ্যাঁ বৎস, ভগবানের বন্ধু শর্মাজি খেলছেন দাবা। ভগবান ভালোই খেলছেন, বুঝলে। গোপাল শর্মাজি খালি হারছেন, আর হারলেই সন্ন্যাসী থেকে সব দান করে দিচ্ছেন। তাই? হ্যাঁ, আমি আমি মিছে কথা বলছি নাকি? মিছে কথা বলছি? দেখো, দুটো মোহর, নীলব লোক, বড় ভালো লোক, খালি হাঁটছে, খালি হাঁটছে। সন্ধ্যার মধ্যে হয়তো 100টা হেরে ফেলবে। 100 মোহর সব আমার। গোপাল শর্মার লাভ ক্ষতি সব আমার। মহা পবিত্র লোক। যদি লাভ হয়, মানে দাবায় যদি জেতে? হার জিত সবই আমার, হার জিত সবই আমার, হার জিত সব আমার। ভালো ভালো, তাহলে অন্দরমহলে একটু একটু আহার গ্রহণ করেই যাত্রা করব। আবার আসবো, দুঃখ করিস না, দুঃখ করিস না বৎস। কি ছুটি ভাবিস না মা, কি ছুটি ভাবিস না। এই দেশের ক্ষতি করার সাধ্য কার বল? আমার হরি সহায় আছে। রাজসভায় জ্যোতিষী নাকি বলেছে রাজা মশাইয়ের খুব সময় খারাপ। ওটা তো গো মুখ্য, কিচ্ছু জানে না। খালি প্রতিদিন রাত্রির 1:30টায় উঠে চাঁদের দিকে তাকিয়ে পুজো দিবি, বুঝলি। 7 কিলো গাওয়া ঘি, 5 কিলো আতপ চাল, আর কিলো 2 ক্যাটালি কলা দুধে মেখে খাবি। এসব খেলে দেখবি রাজার কি
কেউ কোনো ক্ষতি করতে পারছে না। বড় সরল মেয়ে তুমি। হ্যাঁ, এত সব খেলে রাজা তো ফেটে মরে যাবে গুরুদেব। দূর পাগলি খেতু, এ রাজ্যে ভগবানের সঙ্গে লোকে দাবা খেলে রে, দাবা খেলে। সাধু সন্ন্যাসীকে জোর করে মোহর মুটিয়ে দেয়। এ তো পুণ্যবানদের দেশ রে পাগলি। বড় পুণ্যবান ব্যক্তি, বড় পুণ্যবান ব্যক্তি। পুটি বুঝলি, পুটি দক্ষিণা দক্ষিণা। আজই যাবেন? না গেলে যে বড় ক্ষতি হয়ে যাবে মা। কত দিলি? হ্যাঁ, ওই 50টা মোহর দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, আশীর্বাদ করি মা, সুখে থাকিস, সারা জীবন সুখে থাকিস মা। তুমি ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি গুরু? ওই ওই আসছে বেটা দলবল নিয়ে। আরে একটু তাড়াতাড়ি পা চালাও বাবু, উফ, একটু তাড়াতাড়ি পা চালাও। কোথাকারে কত ক্ষতি হয়ে যাবে বলো তো। ছোট ছোট ছোট, তাড়াতাড়ি ছোট, তাড়াতাড়ি ছোট, ওরে ছোট রে। এই দিলাম তোমার ঘোড়া 2.5 পা। আচ্ছা খেলা দেখাবো ভগবান দা। ওমা ওমা, গজ দিয়ে আবার আমার রাজার দিকে নজর। হ্যাঁ, আবার এই মন্ত্রীকে দিয়ে দিলাম কিস্তি। ব্যাস, তুমি মাত। এই যে এই যে গোপাল শর্মা বৎস। এই যে এসে পড়েছেন গুরুদেব। প্রণাম। বুকে বল এলো ঠাকুর। কেন রে বোকা ছেলে, আমাকে তো আসতে হবে। আমার জন্য দাবা ধরেছিস, তোর সব পাপ পুণ্য তো এখন আমার রে পাগল। জানি তো ঠাকুর, জানি তো। আপনি ভগবান দাকেও কলা দেখাতে পারেন। আপনি না আসলে। না না, আসবো না মানে কি, আসতেই হবে, আসতেই হবে। রানীর দেওয়া খাবার খেলে এসছি রে পাগল। তোর পাপ পুণ্য লাভ ক্ষতি সবই তো আমার। আর বলতে যাকে যাকে, খেলা ভালো হলো হলো। 100 মোহর জিত। দে আমাকে, দে পাগল, আমাকে দিয়ে দে। 102 মোহর জিতেছি, কিন্তু দেব না, এবার নেব। হ্যাঁ, নিবি? হ্যাঁ, অনেক করে ভগবান দাকে আটকে রেখেছি। আপনি আসবেন বলে কথা দিয়েছেন। তা মোহর তো আমায় দিবি, সবই তো সাধু সন্ন্যাসীর অধিকার, তাই না, তাই না বৎস? হ্যাঁ, ঠিক ঠিক। আমি হারলে সাধু সন্ন্যাসীকে টাকা দেব, আর ভগবান হারলে তাদের থেকে টাকা নেব। ভগবান তো নিজে নেয়ও না, দেয়ও না। তাই তো ওই 102 মোহর দিয়ে দিন গুরু। আমি কেন দেব? আমি কেন দেব? মামার বাড়ির আবদার। হারার বেলা মোহর নেবে তুমি, আর জেতার বেলা তুমি বোমকালি। সত্যি বলছি, সত্যি বলছি। আমি তো মোহর কাছেই রাখি না। এই দেখো, ওই কাছে রাখো কি ট্যাঁকে রাখো ওসব জানতে চাই না গুরু মশাই। কড়কড়ে নগদা নগদি ছাড়ো। ভগবানের পাওনা তোমায় দিয়েছি, এবার আমার পাওনা তোমার থেকেই নেব। আমি কিন্তু রানীর গুরু। সে তুমি রানীর গুরু না রাজার গরু, ও পরে জানবো। কি মুশকিল বলতো, হ্যাঁ, কি মুশকিল। সত্যি বলছি, অত নেই, মাত্র 52টা মোহর আছে। ওটা এখন ছাড়ো, বাকি রইল 50। দিয়ে যেও, না দিয়ে এ পথ মারালে ঠ্যাং একেবারে খোঁড়া করে দেবো। ও কি কথা ভাই? ও কি কথা ভাই? আমি তো রানীর গুরু, আমি রানীর গুরু। গুরু না হাতি, যাও বলছি।
ওরে বাবা রে, ওরে বাবা রে, চল 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 চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আবার যদি জিতে যায়, আর এখানে আসছি না, আর এখানে আসছি না, এই পথ মারাবো না। চল 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 চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। সত্যি গোপাল, সত্যি তোমার বুদ্ধি আমাকে মুগ্ধ করে। এমন সমাধান আমি কল্পনা করলেও পারতাম না। আমি গরিব ভাঁড় রাজামশাই, আপনি সন্তুষ্ট হয়েছেন, এটাই অনেক পাওয়া। কে বলে তুমি সামান্য ভাঁড়? তুমি হলে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রাণের বন্ধু রসরাজ গোপাল ভাঁড়। জয় গোপাল ভাঁড়ের জয়। কোথায় হাওয়া খাচ্ছিলে এতক্ষণ? না না, মানে মহারাজ ওই ওই বাগানে একটু মানে কিন্তু তোমার মুখে ওসব কি যেন লেগে রয়েছে। চানাচুর মনে হচ্ছে। বাবা, কি যেন গেল আমার পায়ের উপর দিয়ে। ইঁদুর, ইঁদুর ঢুকিয়াছে, ইঁদুর, ও ইঁদুর বাঁচাও, ইঁদুর। ওই তো ওই তো ওই তো ইঁদুরটা, ওই তো ওই তো ইঁদুরটা। আরে না চেঁচিয়ে ধরো না বেটাকে। আমার ফলে লাভ দিল। ঠিক তোমার পায়ের মাঝে দাঁড়িয়ে আছে, ধরো না। আরে সেনাপতি, একা না পারলে প্রহরীদের ডাকো। যা যা যা, ফসকে গেল। এভাবে হবে না মহারাজ, এভাবে হবে না। আরে বলে ফেলো তাহলে, ছোটাপট ছোটাপট। একটা জাল আনলেই তো হয়ে যায় মহারাজ। এই সেনাপতি, জাল নিয়ে এসো না, ফটাফট ফটাফট। তাহলে দেখলেন তো মহারাজ, বুদ্ধি না খাটালে কোনো কাজই হয় না। আবার বড় বড় মুখনি ঝাড়ছ। যদি তুমি এই রাজসভায় না থাকতে না, দেখতাম তুমি তোমার ওই পেট মোটা বুদ্ধির জোরে কতদূর কি করতে পারতে। মহারাজ, মন্ত্রী মশাই কিন্তু আমাকে হ্যাটা করছেন। হ্যাঁ, এই তো গোপালকে জব্দ করার একটা দারুণ সুযোগ পাওয়া গেছে। এটা নাকি তুমি ভয় পাচ্ছ গোপাল? তার বলতে মহারাজ, দেখছেন না গোপালের ভুঁড়িটা কেমন ভয়ে চুপসে গেছে। কিসের ভয়? কিসের ভয়? বুদ্ধি থাকলে মহারাজের রাজসভা আর হাটে বাজারের ময়দান সব এই গোপালের কাছে সমান। তাই নাকি? দেখছেন দেখছেন মহারাজ, দেখছেন গোপাল কিভাবে আপনাকে অপমান করছে। ও, তাহলে তো তোমার বুদ্ধির দৌড় দেখতেই হয়। হ্যাঁ, তাহলে বলুন কিভাবে আমি আমার বুদ্ধির দৌড় দেখাবো? বেশ বেশ, তাহলে আমি তোমার সব সম্পত্তি কেড়ে নিলাম এই মুহূর্তে। আয়, কে আছিস? এক্ষুনি গোপালের বাড়ি যা, গিয়ে টাকা পয়সা সোনা দানা যা আছে সব সব নিয়ে আয়। সে কি? আর এই অবস্থায় তুমি তোমার যা সম্পত্তি ছিল, এই ধরো গিয়ে 10,000, তার দ্বিগুণ করে আমার কাছে নিয়ে আসবে ঠিক 1 মাসের মধ্যে। 1 মাসটা একটু কম হয়ে গেল না মহারাজ? যতই বেশি সময় নাও, এ কম্য তোমার নয় গোপাল। বেশ, দেখাই যাক। তা মহারাজ, ওই আমার তো এখন টাকা পয়সা কিছুই নেই, তাই বলছিলাম যে ওই ইঁদুরটাকে কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ইঁদুর বিড়াল যা পাবে সব নাও নাও নাও। দেখছি দেখছি, কোথায় তোর খাবার পাওয়া যায়। কতবার বলেছি মিষ্টি খাওয়ার অভ্যেস কর, তাহলে তো দোকান থেকেই দিতে পারি রসগোল্লা নয়তো সন্দেশ। কুচুমুচু বাবা ইঁদুর, সোনা মনা তোমাকে কার ঘরে গচ্ছাই। আরে ভোলা ময়রা না? বেটা নিশ্চয়ই বেড়ালের জন্য ইঁদুর খুঁজতে বেরিয়েছে। আরে বাবা, একটু ধৈর্য ধর। ইগো, ইঁদুর নেবে নাকি? ভালো মোটা ফটকা ইঁদুর। সেই খুঁজতেই তো বেরিয়েছি।
ও ও তা বাবা ও কত দাম নেবে গো? বেশি না, মাত্র 5 টাকা। 5 টাকা একটা ইঁদুরের? রাজবাড়ির জন্য নিয়ে যাচ্ছি, তুমি চেনাশোনা লোক তাই বললাম ওই 5 টাকা, না নিলে থাক। না 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 গোপাল, আমাকেই দাও বরং। এই নাও 5 টাকা। যাক, 5 টাকা তো পাওয়া গেল। এবার দেখতে হবে এটা দিয়ে আর কি করা যায়। জল আছে, জল, সুন্দর খাবার জল, সঙ্গে আবার গুড়। এসো, খেয়ে যাও, খেয়ে যাও। এই দেখো খাবার জল, সঙ্গে আবার গুড় দিচ্ছি। এসো এসো এসো, সুন্দর জল আর তার সঙ্গে গুড় খেয়ে শরীর মন ঠান্ডা করো। আরে দাও 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 এসো দাও। এসো এসো। খাও খাও খাও, গুড় জল খাও। কোনো পয়সা লাগবে না, শুধু একটু ফুল দিলেই হবে। আমার বাকি যা ফুল আছে নাও। আমারগুলোও নাও। নাও নাও নাও, মালা গাঁথো। সব কটা মালা আবার হাটে নিয়ে বেচতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি যখন হাত দিয়েছি তখন। মালা আছে, মালা মাত্র 2 টাকায়, বড় বড় রজনীর মালা। ও বাবা, আসুন ওই টেকুটার কাছে এত সস্তা মালা? মাত্র যাই তো। 1 টাকা। আসুন আসুন। আরে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। আমাকে একটা দাও না। আরে আবার আমাকে দাও, আমাকে। দেখি, 1 2, বাবা, পুরো 200 টাকা মাত্র একটা ইঁদুর থেকে। ভালোই হচ্ছে, তবে আরেকটু ভালো করে ব্যবসাটা করতে হবে। ও বাবা, এই দেখো আকাশ কালো করে এসেছে দেখছি। এটা মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে। এই রে, বলতে বলতে নেমে গেল। রে বাবা, বাবা কি দাপট বৃষ্টি! ও, সঙ্গে আবার কি ঝড়! দৌড়তে হবে, দৌড়ই দৌড়ই। মন্ত্রী, গোপালের খবর কি? টাকা জমাচ্ছে খুব না? কিন্তু এদিকে দিন যে একের পর এক চলেই যাচ্ছে। যাক না, যাক যাক। যখন দুগুণ সম্পত্তি করতে পারবে না, তখন আমাকে আপনাকে হ্যাটা করার মজা বুঝবে বাছাধন। কিন্তু এখন তো আমাদের মজা দেখাতে নবাব বাদশাহ এক বণিককে এখানে পাঠাচ্ছেন। তাহলে তো মহারাজ আমাদের ওই বণিককে খুব ভালো করে খাতির যত্ন করতে হবে। শুধু কি বণিক, তার সঙ্গে কত লোক আসছে জানো, ওই ঘোড়ায় চেপে। কত কত মহারাজ? 200। তাহলে কি হবে মহারাজ? তাই তো মন্ত্রীকে ভার দিচ্ছি, এক্ষুনি বাজারে গিয়ে ওদের যাতে খাবার দাবারের কোনো রকম অসুবিধে না হয় তার ব্যবস্থা করতে। যাও 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 মন্ত্রী, কাজে লেগে পড়ো, যাও যাও।
হ্যাঁ মহারাজ। বাহ 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 বাহ, আজও ভালোই বিক্রি হলো মালা। কিন্তু এভাবে তো 20,000 টাকা করতে অনেক সময় লেগে যাবে। আর কি করা যায়, আর কি করা যায়? আরে গোপাল না? কি হে গোপাল, কেমন আছো? আর আছি। আপনাকে আর মহারাজকে হ্যাটা করার মজা এখন হাড়ে হাড়ে বুঝছি। কিন্তু আপনি এখানে কেন মন্ত্রী মশাই? কেন? নবাব বাদশাহ এক বণিককে এখানে পাঠাচ্ছেন। ভালো করে খাতির যত্ন করতে হবে। তাই তো মন্ত্রীকে ভার দিচ্ছি বাজারে গিয়ে খাবার দাবারের ব্যবস্থা করতে। না 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 না, আমার আর দাঁড়ানোর সময় নেই, আমি আসছি আসছি। হ্যাঁ, আপনি যান। 200 ঘোড়া আসবে, মানে ঘোড়ার জন্য ঘাসও লাগবে। পেয়েছি পেয়েছি, এক দানেই 20,000 টাকা করার ফন্দি পেয়েছি। আচ্ছা, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে বলো তো? ওই তো তোর ঘাস কাটা হয়ে গেছে, এবার এলো বলে ওরা। হ্যাঁ, কুলালাদের ছেড়ে এবার ঘাস কাটুরিতে ধরলে কেন? এসো এসো, গুড় জল খেয়ে শরীর মন ঠান্ডা করো। এসো এসো। বাবা বাবা বাবা, গুড় জল, দারুন দারুন। চলো চলো গো চলো। কিন্তু তুমি ওদের কাছ থেকে তো জল আর গুড়ের জন্য কিছুই নিলে না। নেব নেব, কিন্তু কদিন পরে নেব। কি যে করছো আর কেনই বা করছো, কিছুই মাথায় ঢুকছে না আমার। ওই তো এসে গেছে বণিক। এবার আমার খেল শুরু। মহারাজ মহারাজ, নবাবের পাঠানো সেই বণিক আর তার দলবল এসে পড়েছে মহারাজ, এসে পড়েছে। তো আমার কাছে না এসে যাও, আগে রান্নাঘরে যাও। আরে দেখো খাবার দাবার তৈরি হলো কিনা। কদিন তো গুড় জল খাওয়ালাম, তো আজ আমি তোমাদের একটা আবদার করব। বলো বলো। আজ তোমাদের কাটা ঘাস আমি নেব, আর কাল থেকে 2 দিন তোমরা ঘাস কেউ কাটবেও না, আবার বিক্রিও করবে না। কি বুঝলে তো? বেশ, তুমি বলছো যখন তাই হবে। খান খান, এই খোদ নবাবের লোক, আপনারা মন প্রাণ দিয়ে খান, নইলে আবার নবাব বাদশাহ আমার উপর গোসা করবেন। কিন্তু মহারাজ, আমাদের ঘোড়াগুলোর জন্য কিছু ঘাসের ব্যবস্থা যে করতে হবে। এ আর এমন কি কাজ? আই মন্ত্রী, যাও যাও, ঘোড়ার ঘাস লাও। কি রে বাবা, বাকি ঘাস কাটুরেরা গেল কোথায়? হ্যাঁ, ওরা সবাই কাজে ছুটি নিয়েছে মন্ত্রী মশাই। মানে আজ ঘাস বিক্রি করব শুধু আমি। ও, তা দাও দাও, তোমার সব ঘাস দিয়ে দাও তো, বণিকদের ঘোড়াদের খাবার। নিন না, নিন নিন নিন, দাম হলো গিয়ে মাত্র 1 লক্ষ টাকা। লক্ষ টাকা? তোমার মনে হচ্ছে পেট গরম হয়েছে টেকো ঘাসুরে। মন্ত্রী মশাই, পেট আমার বিলকুল ঠান্ডাই আছে, ধরে দেখতে পারেন। এটা ওই যে বললাম, 1
লক্ষ টাকার 1 পয়সা কমে এই ঘাস আপনি পাবেন না। কি তোমার এত বড় সাহস? তুমি জানো এই ঘাস আমি নিতে এসেছি খোদ মহারাজের আদেশে। সে আপনি মহারাজ বা নবাব যার ভয় দেখান না কেন, এই ঘাস তো আমারই। তাই এই ঘাস আমি ওই 1 লক্ষ টাকার কমে কিছুতেই বিক্রি করব না, ব্যাস। এ তো মুহা ডেপো এক গুয়ে ঘাছুরে। হ্যাঁ, এখন কি যে করি না, মহারাজের কাছেই যাই আবার। কি হলো মন্ত্রী? আরে আরে ঘাস কোথায়? কি করে আনবো? অনেক দাম চাইছে, 1 লক্ষ টাকা। হ্যাঁ, এ কি মগের বললুক নাকি? কে কার এত সাহস যে ঘাসের জন্য 1 লক্ষ টাকা দাম চায়? কি মহারাজ, ঘাসের ব্যবস্থা হলো? ঘোড়াগুলো যে খিদের জন্য ডেকেই চলেছে তখন থেকে। না মানে ওই কি আবার মানে করছেন? হ্যাঁ, কি আবার মানে করছেন? সামান্য ঘাস জোগাড় করতেই সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, তবুও ঘাসের দেখা নেই। না না না, আমার দেখছি নবাবের কাছে নালিশ করতেই হচ্ছে। আরেকটু অপেক্ষা বণিক মশাই, মানে আমি নিজেই ব্যবস্থা করছি। আই চলো মন্ত্রী, যদি কোনো কাজটা তোমাকে দিয়ে হয়, সত্যি চলো চলো। এই বেটে ঘাসুড়ে, তোমার এত সাহস, তুমি আমার কথা শুনেও ঘাস দাওনি? দেব না তো বলিনি, বলেছি 1 লক্ষ টাকা দাম দিলে দেব। এই ঘাসুড়ে, তোমার সব ঘাস আমি কেড়ে নেব। নিন মহারাজ নিন। তাহলে জানবো মহারাজ কৃষ্ণচন্দ্র শুধু নিতেই জানেন, দিতে নয়। ও হরি, এ যে আবার সেন্টুতে মারছে। না না না, তাহলে তুমি বলো ঠিকঠাক কত হলে মানে দিতে পারবে? হয়তো এবার পথে এসে গেছেন, তা কম টম করে ওই 50,000 মতন দেবেন। না না, অত পারবো না বাবা ঘাসুড়ে। বেশ, আপনি মহারাজ হয়ে এত যখন বলছেন তখন ওই ঠিক আছে 30,000ই দেবেন। এইটুকু ঘাসের জন্য 30,000? হ্যাঁ, আরে হাঁ করে দাঁড়িয়ে থেকো না মন্ত্রী, মশা ঢুকে যাবে। আরে দাও দাও, 30,000 টাকা দাও ওকে, আর ঘাসগুলো কাঁধে করে নিয়ে চলো। মহারাজ, ওই টাকা আপনার কাছেই থাক। কেন কেন আমার কাছে থাকবে কেন? আপনি চেয়েছিলেন 2 গুণ, আর আমি করলাম 3 গুণ, মানে 30,000। মানে তুমি গোপাল? তাহলে প্রমাণ হলো তো যে বুদ্ধি থাকলে সেটা মহারাজের রাজসভাই হোক আর এই হাটে বাজারের ময়দানি হোক, গোপালের কেরামতি সব জায়গাতেই খাটে। হ্যাঁ, আস্তে আস্তে চল, আমরা সবাই গোপাল দাদুর বাড়ি যাচ্ছি। চুপ, তোরা এগো, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। কি গো গোপাল দাদু, খাওয়া হলো? আর কতক্ষণ বসে থাকবো? হ্যাঁ, আর খেতে হবে না, এবার শুরু করো তো তাড়াতাড়ি। ও গোপাল দাদু, একটা গল্প বলো না। আরে বলছি, একটু জল খেয়ে নি। শোন তবে, মন দিয়ে শোন। আমি তো মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় রোজই যাই, হাসি তামাশা করি, তা বেশ আনন্দেই দিন কাটছিল। তা কয়েকদিন হলো আমি শরীর খারাপের জন্য যেতে পারিনি, বুঝলি। সেই সময় জাহাপানা, আপনি কি কিছু ভাবছেন? ভাবছি উজির, ভাবছি। কি ভাবছেন জাহাপানা? আচ্ছা উজির, হিন্দুদের কি একটা মহাকাব্য আছে না, কি যেন নাম? হিন্দুদের মহাকাব্য? কি যেন
জাহাপানা কি যেন নাম মহাকাব্যটার? খামোশ! প্রশ্নটা আমি তোমাকেই করেছি, উত্তরটা যদি আমি জানতাম তাহলে তোমার মতো একটা আহম্মকের কাছে কি জানতে চাইতাম? তাড়াতাড়ি বলো কি নাম। কি যেন মহাভারত জাহাপনা। মহাভারত! দেখেছেন, আমার সাথে থাকতে থাকতে এরাও কেমন পণ্ডিত হয়ে উঠেছেন। থামো। মহাভারত, মহাভারত, একটা মহাভারত চাই। এই কথা আমি এক্ষুনি আনানোর বন্দোবস্ত করছি জাহাপানা। থামো। হিন্দুদের মহাভারত নিয়ে আমি কি করব? আমার একটা নবাবী মহাভারত চাই। নবাবী মহাভারত? নবাবী মহাভারত। তা কি করে সম্ভব জাহাপানা? সেসব আমি কিছুই শুনতে চাই না। চাই মানে চাই, আমার নবাবী মহাভারত চাই। আগে বুঝেছি জাহাপানা, চাপা খুঁজে ফেরে পরশ পাথর। কিছু বললে নাকি? না জাহাপানা, কি করা যায় দেখি। আমার মাথায় একটা মতলব এসেছে। শুনেছি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় নাকি অনেক পণ্ডিত আছেন। হ্যাঁ জাহাপানা, ঠিকই শুনেছেন। ওনাকে এক্ষুনি চিঠি লিখে আমার ইচ্ছেটা জানিয়ে দিন। জো হুকুম জাহাপানা, কিন্তু মানে কি লিখবো যদি একটু বলে দেন। যত সব অপদার্থ জুটেছে আমার সভায়, কি লিখবে সেটাও নাকি আমাকেই বলে দিতে হবে। লিখবে, যত শীঘ্র সম্ভব আমাকে একটা নবাবী মহাভারত লিখে পাঠানো হোক, তার জন্য যা খরচ তা আমি সব দেবো, কিন্তু আমার নবাবী মহাভারত চাই। না পেলে কিন্তু সবার গর্দন যাবে। জো হুকুম জাহাপানা, আমি আজই চিঠি দিয়ে লোক পাঠাচ্ছি। শুনলেন তো সবাই, এই খামখেয়ালিপনার কোনো মানে হয়? কিন্তু এখন উপায়টা কি? উপায় তো আবার আছে নাকি? থাকলে তো মুন্ডুটা বাঁচতো। এখনই এত হতাশ হবেন না মহারাজ, কিছু একটা উপায় বার করতেই হবে। একটু ভাবতে হবে। আরে ভাবুন, আপনারাও সবাই মিলে ভাবুন। যদিও ভেবে লাভ নেই, তবু ভাবুন। ধুস উমহাম না করে ভাবুন সেনাপতি। মহারাজ, একটা কাজ করলে হয় না? কি কাজ? মহারাজ, আপনি নবাবকে লিখে পাঠান, যে কাব্য নবাব নিজে রচনা করবেন সেই কাব্যই একমাত্র নবাবী মহাভারত হতে পারে। সাধু। থামুন মন্ত্রী, আপনি বিদ্রোহ চাইছেন? অনর্থ হয়ে যাবে। নবাব আমাকেই বিদ্রোহী বলে আমার এই সাধের মুন্ডুটা ঘ্যাচাং করে। না, এ অসম্ভব। একদম বাজে মতলব। এটা একটা উপায় হলো। প্রণাম মহারাজ। শেষ প্রণাম করে নাও, এরপর আমার ছবিতে মালা ঝুলিয়েই রোজ প্রণাম করতে হবে। তাহলে আজই আমি বেশ ভালো দেখে কয়েকটা রজনীগন্ধা ফুলের মালা তৈরি করতে বলি। থামো, এখন রসিকতার সময় নয় গোপাল। এ আমার মুন্ডু বাঁচানোর প্রশ্ন গোপাল। শুধু আপনার নয় মহারাজ, আমাদের মুন্ডুও তো ফেসে রয়েছে। যাক, মাত্র আমার মুন্ডুটাই তাহলে বেঁচে থাকবে, নিশ্চিন্ত হওয়া গেল। গোপাল, বললাম না এটা রসিকতার সময় নয়। আগে মহারাজ, ওই সমস্যাটা যদি একবার খোলসা করে বলেন তাহলে আমি একটা উপায় বলে দিতে পারি। মন্ত্রী, গোপালকে সব খুলে বল। আপনি, আমি, আমরা সবাই ভেবে যে সমস্যার সমাধান বার করতে পারছি না, সেই সমস্যার সমাধান করবে গোপাল। দেখো কাণ্ড, যাদের দ্বারা যে কাজ হওয়ার নয় সে কাজ তারা করবে কি করে মন্ত্রী মশাই? শোনো গোপাল, তুমি কাতুকুতু দিয়ে লোক হাসাতে পারো বটে, কিন্তু একটা গোটা মহাভারত রচনা করা তোমার কাম্য নয়। তাও এই যেমন তেমন মহাভারত নয়, নবাবী মহাভারত। নবাবী মহাভারত? এই ব্যাপার? হাসছো? তুমি হাসছো?
আমাদের গর্দান যেতে বসেছে আর তুমি দাঁত বার করে হাসছো। সত্যি তুমি গন্ডমূর্খ। ঠিক বলেছেন মহারাজ। এ কম্ম আমার মতো মূর্খের নয় মহারাজ। মন্ত্রী মশাইয়ের মতো পণ্ডিত লোক থাকতে আমার কাছে হাত দেওয়া ওই বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। আপনি আপনি এই নবাবী মহাভারত লেখার দায়িত্ব ওই মন্ত্রী মশাইয়ের কাঁধেই চাপিয়ে দিন মহারাজ। থামুন থামুন গোপাল, নবাবের খামখেয়ালিপনার উপদ্রব থেকে তুমি আমাকে আগে উদ্ধার করেছো মানছি, কিন্তু এবারকার ব্যাপারখানা তোমারও সাধ্যের অতীত। আপনি ভুল করছেন মহারাজ। এই নবাবী মহাভারত যদি কেউ লিখতে পারে সে হলাম আমি মহারাজ। পরীক্ষা প্রার্থনীয়। ভেবে দেখো বাপু, শেষকালে ডোবাবে না তো, তাহলে কিন্তু তোমারও বিপদ আমাদেরও বিপদ। আগেও যখন ডোবাইনি এবারও ডোবাবো না মহারাজ। বেশ, কি করতে হবে বলো? তোমার এই নবাবী মহাভারত লিখতে কত খরচ হবে সব তো নবাবকে জানাতে হবে। আগে আমার বিশেষ কিছুই চাই না। আপনি নবাবের কাছ থেকে 4 মাস সময় চেয়ে নিন আর খরচা বাবদ 5,000 স্বর্ণ মুদ্রা। ব্যাস ব্যাস, এইটুকুতেই হবে। বেশ মন্ত্রীমশাই, শুনলেন তো? নবাবকে শীঘ্রই পত্র পাঠান। যথাজ্ঞা মহারাজ। তার নবাবী মহাভারত লিখবে কোথায়? ভাবছি বাড়িতে বসেই লিখবো। সে কি 4 মাস তুই রাজসভায় আসবে না? কি করব মহারাজ, হাতে সময় বড়ই কম। না না না, তা হবে না। রোজ না হয় সপ্তাহে অন্তত 3 দিন তোমাকে কিছুক্ষণের জন্য হলেও রাজসভায় আসতেই হবে, তা না হলে তো আমি শান্তি পাবো না। বেশ, আপনার ইচ্ছা যখন তাই হবে। এখন তাহলে আমি আসি মহারাজ। এসো। মন্ত্রীমশাই, গোপালের রচনা কতদূর? খবর নিন, খবর নিন। নবাব তো ভীষণ তাড়া দিচ্ছে, আর 4 মাস তো আজই শেষ হচ্ছে নাকি? আগে গোপাল বলেছে আজই রাজসভায় এসে সব জানাবে। আমি হাজির মহারাজ। বাহ, তোমার চেহারায় তো বেশ বৃদ্ধি হয়েছে তো। তাজা বলেছেন মহারাজ, বসে কাজ তো তাই। তা তোমার কাজ কত দূর? 4 মাস তো হয়ে গেল। আগে আরো 1 মাস 2 লাগবে মহারাজ, সঙ্গে আরো 1000-2 স্বর্ণ মুদ্রা। বেশ, আমি নবাবকে জানিয়ে দিচ্ছি, কিন্তু 2 মাসেই শেষ হবে তো তোমার লেখা? হবে হবে মহারাজ, হবে। শেষ হলে দেখবেন সবার পিলে একেবারে চমকে যাবে। তা ভালো। আমি তাহলে আসি মহারাজ। কালই আমার বাড়িতে স্বর্ণ মুদ্রাগুলো পাঠিয়ে দেবেন। প্রণাম মহারাজ। বেশ বেশ। দেড় মাস পার হয়ে গেল, গোপালের খবর কি? এদিকে ভয়েতে যে হাত পা সব পেটের ভেতর ঢুকে যাচ্ছে। তখনই বলেছিলাম ওই সব এলেবেলে গণ্ডমূর্খকে এই সব গুরুতর দায়িত্ব দেবেন না, শেষমেশ ও ডোবাবে, এই আমি বলে দিই। প্রণাম মহারাজ। এসো এসো গোপাল,
এসব কি বস্তা কেন? আগে এতেই তো রয়েছে সেই নবাবী মহাভারত। বস্তায়? আমাদের মহাভারত তো একটাই খণ্ড, তো নবাবী মহাভারতের জন্য 5-5টা বস্তা? আগে নবাবী মহাভারত তো, তাই মহারাজ অনেকগুলো খণ্ড হয়ে গেল। তা বেশ, তা তোমার কাজ তাহলে সম্পূর্ণ? আগে একটুখানি বাকি মহারাজ, সেটা ওই নবাবের কাছে গিয়েই সম্পূর্ণ করতে হবে। আপনি কালই আমার যাওয়ার ব্যবস্থা করুন মহারাজ। বেশ, যেমন তোমার ইচ্ছা। জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে গোপাল এসেছে। আদাব জাহাপনা। গোপাল, আসন গ্রহণ করুন। নবাবী মহাভারত এনেছেন? এনেছি, বাইরে গরুর গাড়িতে আছে হুজুর। হ্যাঁ, নবাবী মহাভারত গরুর গাড়িতে? কেন, ঘোড়ার গাড়ি করে আনলেই তো পারতেন। আগে ঘোড়া বড়ই দ্রুতগামী প্রাণী হুজুর, ঘোড়া জোরে ছুটলে অত মূল্যবান বই ছিঁড়ে যেতে পারে, তাই আমি। ঠিক ঠিক, তা মহাভারত রচনা শেষ হয়েছে তো? আগে প্রায় শেষ হুজুর, কিন্তু কিন্তু হুজুর একটা জায়গায় না আটকে গেছি। ওটুকু হলেই একেবারে সম্পূর্ণ হয়ে যায় হুজুর। আটকে গেলেন কেন? আগে হুজুর একটি প্রশ্নের উত্তর জানি না বলেই অঘটনটা ঘটেছে হুজুর। এর উত্তর একমাত্র আপনার কাছেই আছে। প্রশ্ন? কি এমন প্রশ্ন, বলো শুনি। আগে আমাদের মহাভারতে ছিল দ্রৌপদীর পঞ্চস্বামী, মানে ওই 5জন খসম ছিল। তাতে কি হলো? বলছি হুজুর, বলছি 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 পঞ্চস্বামী মানে 5 খসম। তা আপনার বেগমের বাকি 4টি খসমের নামটা জানলেই আমার লেখা শেষ হয়ে যাবে হুজুর। তওবা তওবা তওবা, দূর হও দূর হও দূর হও। বলুন হুজুর, বলুন বলুন, আপনার বেগমের বাকি স্বামীদের নাম কি? আমাকে তো লিখতে হবে হুজুর। বলুন বলুন বলুন। ছিঁড়ে ফেলো, তোমার ওই মহাভারত চাই না। দেখো কাণ্ড, চাই না আমি। সে কি, এত কঠিন পরিশ্রমের সাধনার ফসল নষ্ট করে ফেলবো হুজুর? বললাম তো, চাই না ওই ছাই ভস্য নবাবী মহাভারত। ফেলে দাও, ফেলে দাও। আমার এই মন্দ কপাল, ভেবেছিলুম নবাবী মহাভারত রচনা করে 5,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার পাবো, আর আপনি বলছেন ছিঁড়ে ফেলতে। না না, পুরস্কার তুমি পাবে, কিন্তু তোমাকে আর ওই ছাই ভস্য লিখতে হবে না। আর যা লিখেছো তা নিয়ে যেন আর 5 কান করো না। উজির, কালকে 5,000 স্বর্ণ মুদ্রা দিয়ে বিদায় করো। তওবা তওবা। নবাবের দয়ার শরীর। তোমার তোমার জবাব নেই। কিন্তু ওই মহাভারতে তুমি কি লিখেছো তা জানতে যে খুব ইচ্ছে করছে। এই কি, এই যে সব বাজে কাগজ। বুদ্ধি থাকলে বাজে কাগজই নবাবী মহাভারত হয়ে যায় মহারাজ। মন্ত্রী মশাই, এই গোপালকে 2,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হোক এক্ষুনি। বলেছিলাম লিখতে মন্ত্রী মশাই, আপনি তো লিখলেন না। আজ আর নয়, তোরা এবার সব বাড়ি গিয়ে পড়তে বস। আমিও যাই, রাজসভায় যাই।
দেখি আবার কিছু লিখতে হয় কি না। বাবা উফ, আমি রানী রানী। রানী রানী তাড়াতাড়ি বেরো, আমি যা দাঁড়াতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, আসছি। দাঁড়াতে পারছি না, তাড়াতাড়ি সরো সরো। এই এই কি হলো বলো তো? রাজসভা থেকে সকাল সকাল ফিরে এলে আর গাড়ু নিয়ে না হয় বার 5-6 দৌড়লে। আরে আরে সাধে কি দৌড়চ্ছি, আমার পেট আমার দৌড় করাচ্ছে গিন্নি। কেন কেন কিছু উল্টো পাল্টা খেয়েছো? সেরকম তো কিছু খাইনি গো। তাহলে এরকম হচ্ছে কেন? জানি না কিচ্ছু বুঝতে পারছি না। এই রে আবার আবার যেতে হবে। উফ, আমি বলি একবার রাজবৈদ্যর কাছে যাও না। এখন না, আমি একটু গাড়ু নিয়ে ঘুরে আসি, বুঝলে? তারপর তুমি আমার পেটে বাতাস করলেই দেখবে আমার পেট খারাপ বাতাসের মতো হাওয়া হয়ে যাবে। ন্যাক কাম না করে যাও তো যাও, গাড়ুর কাজটা করে। ওরে ওরে, কে কোথায় আছিস? আমায় বাতাস কর, বাতাস। এই তো মহারাজ, এই তো আমি। আরে আমি তো কে? হ্যাঁ, আমি চুনি। রানী রানী কোথায়? রানী রানীমা শুয়ে আছে নিচের ঘরে। আহা, এদিকে যে আমার পেট করে ফুটফাট, মাথা ঘুরে বনবন। এই যে মহারাজ, ঘোল এনেছি, খেয়ে শান্ত হন। এসবে হবে না, হবে না, রাজবৈদ্যকে ডাকো, এক্ষুনি ডাকো, এক্ষুনি। রাজবৈদ্য আসতে পারছেন না, তিনি এখন ভয়ানক ব্যস্ত। কেন কেন কেন? আমি ডেকে পাঠালাম আর সে আসতে পারছে না? রাজ্য শুদ্ধ লোকের পেট করে গুরু গুরু। কি সব যে হলো শুরু! আমাশা মহারাজ, আমাশা আমাশা মহামারীর আকার নিয়েছে। ডাকো ডাকো, মন্ত্রীকে ডাকো, সে একটা উপায় বের করুক এক্ষুনি। সেও আপনার মতো শুধু আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। বলো কি? আর আমার গোপাল, সে কোথায়? তাকে মাফ করুন মহারাজ, তারও একই হাল। সে এখন শুয়ে শুয়ে পেটে তার হাত পাকার বাতাস খাচ্ছে। এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। এবার আমাদের কি হবে গুরু? আর গুরু বলিস না, আমাকে লজ্জা করে। ঠিকঠাক মতো চুরি করতে পারলাম না এই কয়েক মাসে। তবু তোমার মধ্যে একটা ওই চোরের ঘরানা আছে তো? ঠিক বলেছিস, আমার বাবা চোর, আমার দাদু চোর, আমার দাদুর বাবাও চোর, আমার দাদুও চোর। থাক থাক, আর বলতে হবে না। তাহলে সেই তুমি বলছো তোমাকে গুরু বলবো না? হ্যাঁ ঠিক আছে, ওর যখন এত ইচ্ছে তখন বল। দেখ, আমাদের তো ওর সমাজ থেকে বের করে দিয়েছে, কিন্তু আমরা সামনের 7 দিনের মধ্যে হয় চুরি না হয় জোচ্চুরি কিছু একটা করে দেখাতে পারি, তাহলে আমাদের আবার ফিরিয়ে নেবে। চুরি করতে গিয়ে ধরা পড়লে তো মার খাবোই। ওরে বাবারে, খুব লাগবে। তার থেকে অন্য কিছু ভাবো। জোচ্চুরি মানে লোককে বোকা বানানো, কিন্তু কাকে? যাকে হাতের সামনে পাবো তাকে। কিসের এত আওয়াজ বলো তো?
রাজবৈদ্যের বাড়ির সামনে জটলা কেন রে? চল তো দেখি। মারা যাব রাজবৈদ্য মশাই, কিছু একটা উপায় করুন। সেই চেষ্টাই তো করছি। যাচ্ছে তাই হচ্ছে। সকাল থেকে না হোক 8 বার কাপড়ে চোপড়ে হুড়ি বাবা রে, মারা যাব। এই বড়িগুলো খাও, আর একদিন পুকুরের জল না খেয়ে নদী থেকে জল খাও। নদী সে তো অনেক দূর। তা বললে তো হবে না, ওই নদীর জলই খেতে হবে। পেটের ব্যথায় মরে যাচ্ছি। তুমি তো এই কিছুক্ষণ আগেই ওষুধ নিলে। ওষুধে কাজ হচ্ছে না তো। খুব চিন্তার কথা। তাহলে তো নতুন ওষুধ বানাতে হবে মনে হচ্ছে। এ কি গো গুরু, এ তো শুধু পিলপিল করে লোক আসছে আমাশার ওষুধ নিতে রে। তাহলে আমরাও তো আমাশার ওষুধ দিতে পারি গুরু। আলবাত পারি। চলো তাহলে, জোচ্চুরি করার এর থেকে ভালো সুযোগ আর পাবো না গুরু। কিন্তু তার আগে আমাদের একটু সাজগোজ করে নিতে হবে না রে? তোমার কি এখানেই থাকা হয়? হ্যাঁ, কিন্তু আপনাদেরকে তো চিনতে পারছি না। সেটা পারার কথাও না, আমরা হিমালয়ের আশ্রম থেকে আসছি। গুরুর আদেশ। গুরুদেব কাল আমাদের বললেন, ওরে কৃষ্ণনগরে যা, ওখানে মহামারী লেগেছে, মানুষ তোদের খুঁজছে। মহামারী বটে, তা উনি কি করে জানলেন? উনি জানবেন না তো কি তুমি জানতে পারবে? তোমাকে দেখে তো বেশ ভালো ও ভদ্র বুদ্ধিমান বলেই মনে হচ্ছে। তোমাকে এই ফর্দ দেখে ওষুধটা তৈরি করে বিলি করতে হবে। কেন আমি কেন? এটা ওনারই আদেশ যে কোনো ভালো ভদ্র বুদ্ধিমান ব্যক্তিকেই এই ওষুধ তৈরির ভার দিতে হবে। না মানে হয়েছে কি, তোমার আপত্তি থাকলে অবশ্য অন্য কথা। তাহলে গোপালের বাড়িটা বলে দাও দেখি। কেন গোপালের বাড়ি কেন? গুরুদেব বলেছেন কাউকে না পেলে ওর কাছে যেতে। এই ওষুধ সেই ভুঁড়ি বাবা গোপালের হাতে চলে যাবে? না না না, এ কিছুতেই হতে দেওয়া যায় না। আরে বাবা তাড়াতাড়ি বলো, গোপালের বাড়িটা কোন দিকে? বলছিলাম যে আমার কোনো আপত্তি নেই। আপনাদের গুরুদেব মানে আমারও গুরুদেব। দিন দিন ঔষধের ফর্দটা দিন সাধু বাবা। এই যে এক হাতে ওষুধের ফর্দ, আর এই হাতে। ও হাতে কি? গুরু দক্ষিণা। ও এই যে। তোমার ভালো হোক বাবা, তুমি সবার আমাশা সারিয়ে বেড়াও। ব্যাস, ওষুধ তৈরি, এবার শুধু বিলি করার পালা। তোমার কি পেট খারাপ থেকে মাথা খারাপ হয়ে গেল? এতগুলো সোনার মোহর দিয়ে কি হিজি পেজি ওষুধ তৈরি করার পর তো কিনেছো, তার উপর এটা বেটে ওটা থেতো করে কি সব ওয়াথু। গিন্নি, এ যে সে এলাং থালাং ওষুধ নয়, এ হলো হিমালয়ের আমাশা সারানোর অব্যর্থ ওষুধ। কিন্তু তুমি যে নিজের পকেট থেকে কতগুলো সোনার মোহর খরচ করলে, সেগুলোর দাম তুলতে হবে তো নাকি? কি বলছো গিন্নি? হ্যাঁ, এই ওষুধ বিক্রি করে টাকা নিলে যদি হিমালয়ের গুরুদেব রেগে যান, তাহলে যদি ওষুধে কাজ না হয়। এই বুদ্ধি নিয়ে যে কি করে মন্ত্রিত্ব পরীক্ষায় পাশ করলে বলো তো? তোমাকেই শুধু বলছি গিন্নি, টুকে টুকে পাশ করেছি।
আচ্ছা বেশ, তাহলে তুমি বলো কি করব। গোপালের ওই 5টা বাচ্চাকে ধরো ওষুধটা বিক্রি করার জন্য, আর ভালো করে বুঝিয়ে বলবে যেন তোমার নাম না নেয়। কেন কেন নাম নেবে না কেন? তাহলে সবাই জানবে কি করে যে ওই ওষুধ আমার তৈরি? সবাইকে বলবে কেন, একেবারে রাজসভায় মহারাজ আর বাকিদের সামনে বলো। হ্যাঁ, আর তখন বিজ্ঞানী থেকে গোপাল সবার মাথা হেঁট হয়ে যাবে না? ধুস, কিচ্ছু ভালো লাগছে না। গোপাল দাদুর গল্প ছাড়া আর থাকতে পারছি না রে। দাদুর যে পেটটা কবে ভালো হবে কে জানে। ওই তো ওরা, দেখি বাজিয়ে। চল না যে দেখি যদি ধারে দেয়। দুটো করে লজেন্স দেখি। আগে পয়সা দাও। এখন লজেন্স দাও, পরে পয়সা দেবো। দাও না গো একটা লজেন্স, গুলটে দা তো বলছে পরে পয়সা দিয়ে দেবে। খুব লজেন্স খেতে ইচ্ছে করছে তো? হ্যাঁ হ্যাঁ, খুব। তোমাদের যদি আমি রোজ 2টো করে লজেন্স দিই, আমার একটা কাজ করে দিতে পারবে তো? কাজটা না শুনে কি করে বলবো? এই তুই চুপ কর তো। বলুন মন্ত্রী মশাই, কি কাজ? এই শিশিগুলোতে পেট খারাপের ওষুধ আছে। এগুলো প্রত্যেক শিশি 2 টাকা দিয়ে বিক্রি করতে হবে, কিন্তু সাবধান, আমার নাম নেবে না, কেমন? নাম নিলে কি হবে? গুরুদেবের মানা আছে, বুঝলে? কে তোমরা রাজি? হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি, কিন্তু ওই লজেন্স ও নিয়ে কোনো চিন্তা করতে হবে না। রোজকার কোটার লজেন্স ওই ওষুধ বিক্রি করার আগেই তোমাদের হাতে পৌঁছে যাবে। বাবা, দারুণ মজা, দারুণ মজা। নিয়ে যান আমাশার ওষুধ, মাত্র 2 টাকা। নিয়ে যান, একবার খেলেই আমাশার হতাশা থেকে ছুটি। নিয়ে যান, নিজে খান, সবাইকে খাওয়ান। নিয়ে যান। কি ব্যাপার তোমার? পেট খারাপের এই শরীর নিয়ে চললে কোথায়? যাই, মহারাজের খবরটা একবার নিয়ে আসি। কিন্তু রাজসভা তো বন্ধ, যাবেটা কোথায় বলো তো ঠিক করে? না, ওই ছেলে মেয়েগুলোকে দেখে আসি, মনটা ভালো লাগছে না। আচ্ছা, গল্প না বললে ভাত হজম হচ্ছে না না? তাড়াতাড়ি এসে পড়বো, চিন্তা করো না। তাহলেই ছুটি ঘষে দেবো বলে দিচ্ছি। কি ওদের কান ধরে ওঠবস করাচ্ছে কেন? দেখি তো। থামবি না, 54। কি হলো? এদের শাস্তি দিচ্ছ কেন? এই দেখুন না, আমাশার ওষুধ বলে কি সব এলি তেলি বিক্রি করছে, আর তাই খেয়ে আমাদের কি অবস্থা। ওরে বাবা, এ কি রে, সবার গায়ে যে শিং বেরিয়েছে, তাই তো খুব খারাপ, খুব খারাপ। কি রে, তোরা কোথা থেকে এইসব ভুলভাল ওষুধ তৈরি করেছিস বলতো? আমরা করিনি দাদু। তাহলে কে করেছে? কে বল নামটা বল। মন্ত্র মন্ত্রী। কিরে থামলি কেন? চালিয়ে যা উঠবস। কিন্তু আমার মনে হয় এসব ওষুধ তো এদের মতো বাচ্চারা বানাতে পারে না। বুঝলে গোপাল, বদমাইশি। এটা এরা বানায়নি, অন্য কেউ এদের দিয়ে এই কাজ করিয়ে নিয়েছে। হ্যাঁ, তাই নাকি? এই তোদের এই ওষুধ কে দিয়েছে রে? মন্ত্রী মশাই লজেন্স দিতে বলেছিল। তখন বলিসনি কেন? তা তোমরা কি বলতে দিয়েছো? হ্যাঁ, তাহলে বুঝলে তো আসল কলকাঠিটা কে নেড়েছে। চলো তো মহারাজের কাছে নালিশ করে আসি। তাই নাকি? দাঁড়াও, আসুক বেটা, ওর ওষুধ ওকেই খাওয়াবো। মহারাজ এসে গেছেন, এবার দেখবেন ফট করে আপনি সেরে উঠবেন।
বলে কি তোমাদের গায়ে শিং বেরিয়েছে কেন? বুঝবে বেটার ছেলে, একটু দাঁড়াও না। কই মন্ত্রী, তোমার ওষুধ কই? এই যে মহারাজ, এই আমার মহা ঔষধ, নিন খেয়ে নিন চটপট। মন্ত্রী তো মহারাজকে ওই ওষুধ দিচ্ছে। দাঁড়া না, এত অধৈর্য হচ্ছিস কেন? তার আগে এই মন্ত্রীকে ধরো তো, ধরো তো, পঞ্চকোলা করো। কি করছো, কি করছো তোমরা? ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। তবে তার আগে এই ওষুধ তোমাকে খাও। পুরোটা খাও, পুরোটা খাও। ব্যাস। এইবার মন্ত্রী বেটা দেখবে ওই ওষুধ খেলে কি হয়। কি হলো? কি আমার গায়ে শিং বেরোচ্ছে কেন? কত ধানে কত চাল। বেটার ছেলে, আমাকে এই ওষুধ খাওয়ানোর দাঁড়িয়ে ছিলে? এবার কেমন জব্দ? সারা গায়ে তো শিং বেরিয়েছে। এবার ওষুধ বিক্রি করে টাকা রোজগারের ধান্দা ঠিক হয়েছে। এবার করে সারা গায়ে শিং নেই।